যাক, আজকের মতো মিটল। ছায়া, ছায়া কুটিরে সব ছায়ারা প্রাণ পেল, সব ছায়ারা প্রাণ পেল। হাড় হিম হরা। মেদিনীপুরের দক্ষিণে নদীর ধারে এক ছোট্ট গ্রাম দেউলি। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। বর্ষায় নদীর জল ফুলে ওঠে, আর শীত পড়লে নদীর জলও কমে আসে। দেউলির মানুষ খুবই শান্ত, কিন্তু একটা জিনিস নিয়ে আজও তারা আতঙ্কে থাকে। দেউলির ছায়া কুটির। নদীর ধারে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা লাল ইটের দালানটা গ্রামের কেউ আজও ছুঁয়ে দেখে না। লোকমুখে শোনা যায় একসময় ওখানে একজন তান্ত্রিক থাকত। সে নদীর ধারে বালি জমির ওপর মৃত মানুষের ছায়া ডেকে আনত। ছায়া একবার যে শরীর ছেড়ে বেরিয়ে আসত, সেটা আর আগের শরীর খুঁজত না। তার বদলে যেই সামনে পড়ত, তার জীবন শক্তি নাকি টেনে নিত। এই ছায়া রাতের দিকে নদীর ধারে কুয়াশা হলেই ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ আজও বলাবলি করে, নদীর বালুচরে রাত নামলেই ছায়া নাকি চলাফেরা করতে থাকে। অভিক অবশ্য এইসব কথা বিশ্বাস করেনি। শহরের ছেলে অভিক কলকাতার এক বেসরকারি চ্যানেলের সাংবাদিক। একটা স্টোরি লেখার জন্য অভিক এই গ্রামেই এসেছে। বাংলা জুড়ে যে লোককথার এত প্রচলন, সেটাই মূল বিষয় অভিকের। সন্ধ্যের পর অভিক গ্রামের ছোট্ট একটা চায়ের দোকানে বসেছিল। কয়েকজন ছেলে সেখানে বসে তাস খেলছে, আর খানিক দূরে গ্রামের কয়েকজন বুড়ো মানুষও বসে রয়েছে। অভিক ওদের কথাই মন দিয়ে শুনছিল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ শিবপ্রসাদ বুড়ো চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এই ছোঁড়া, রেকর্ড করিস না বাবা, রেকর্ড করিস না। এই সব কথা বাইরে ছড়িয়ে গেলে অমঙ্গল হবে। অভিক হেসে বলল, আপনি বলুন না, একেবারে সত্যি ঘটনাটা জানতে চাই দাদু। ওই যে নদীর ধারে বালি জমি, ছায়া কুটির, এইসব কি সত্যি? সত্য? দেউলির সত্য কেউ জানতে চায় না। তোর মতো লোকেরা তো জেনে আবার চলে যাবে। কিন্তু বাবা, আমাদের তো গ্রামে থাকতে হবে কি না? অভিশাপ আমাদের সঙ্গেই থাকবে, বুঝলি? শিবপ্রসাদ এবার চা শেষ করে একটা বিড়ি ধরালো। সন্ধে শেষের কুয়াশা খুব ধীরে নেমে আসছে দেউলি গ্রামে। অভিকও অন্যদিকে নাছোড়বান্দা। ছায়া কুটিরের গল্প শুনেই ছাড়বে। আরও খানিক জোড়াজুড়ি করার পর শিবপ্রসাদ অবশেষে বলতে আরম্ভ করলেন, তা বাবা, বছর 50 আগের কথা। জড়াইতান্ত্রিক কঠোর সাধনা করত ওই ছায়া কুটিরে। মৃত মানুষের ছায়া ডাকার যোগ ছিল তার। একদিন তার নিজের ছেলেটা নদীতে ডুবে মরে গেল রে। পাগলের মতো সে ছায়া ডাকে আর তার ছেলেকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু ছেলের বদলে উঠল এক কালো ছায়া, যার মুখ নেই, চোখও নেই, কিন্তু মানুষের জীবন শক্তি টেনে নিতে পারে। সেই ছায়া
তান্ত্রিককে মেরে ফেলল। তারপর থেকে প্রতি শীতে মাঝে মাঝে ওই শান্ত নদীর জল যখন মাতাল হয়ে ওঠে, এই অমাবস্যার রাতে বেশি হয় বুঝলি, তখনই ওই আকাশের আঁধারে জমির অন্ধকারে লুকিয়ে থাকা ছায়ারা বেরিয়ে আসে। ছায়া কুটিরে ওই তান্ত্রিক এখনো ওর ছেলেকে খুঁজে বেড়ায়, আর ছায়ারা খুঁজে বেড়ায় নতুন প্রাণ, জীবন্ত জীবন্ত মানুষের প্রাণ। তাই তাই রাত হলে ওদিক পানে কেউ যায় না, হ্যাঁ, কেউ যায় না। শিবপ্রসাদ থামল। অভিক অনুভব করল চায়ের দোকানের আবহাওয়া খানিক ভারী হয়ে উঠেছে। তারপর শিবপ্রসাদ বলল, যাই, আজকে উঠি। কত 7টা বাজতে যায়। শীতকাল পড়েছে বাবা, বেশি রাত অবধি ঘোরাঘুরি করো না। এই গ্রামে রাত 8টা বাজলেই নিশুতি। আর শোনো, ওই ভুলেও ওই নদীর ধারে যেন যেও না, হ্যাঁ? তাহলে ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। শেষের কথাগুলো অভিককে উদ্দেশ্য করে বলল শিবপ্রসাদ বুড়ো, কিন্তু বলার সময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেছিল বুড়োর। অভিক হালকা হেসে তাকালো বুড়োর দিকে, কিন্তু কিছুই বলল না। ওর প্ল্যান আজকেই ও নদীর ধারের ছায়াকুটিরের কয়েকটা ছবি তুলে আনবে। রাতের কয়েকটা যদি ছবি তুলতে পারে তাহলে স্টোরিটা আরও বেশি লোকে পড়বে। সেই ভেবেই ও সঙ্গে করে ক্যামেরা নিয়ে এসেছে। গ্রামের রাস্তায় আলো এমনিতেও সেরকম খুব একটা নেই। তার উপর আজ বোধহয় অমাবস্যা, কারণ আকাশে তখনও চাঁদ দেখতে পায়নি। অভিক গায়ের জ্যাকেটটা ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করল। নদীর ধার এখান থেকে বেশ অনেকটাই দূরে। সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পেয়ে অভিক জিজ্ঞাসা করল, দাদা, বলছি এই নদীর ধারে যাবেন? ভ্যানওয়ালা অভিকের কথা শুনে এক দৃষ্টে তাকালো ওর দিকে। ও দাদা, নদীর ধারে যাবেন? কি বলেন? আপনি কি পাগল হইলেন নাকি? এই রাত বিরেতে নদীর ধারে যেতে বলছেন? অসম্ভব। জানেন না ওখানে কে ঘুরে বেড়ায়? জানেন না আপনি? আমি যাবনি ওখানে, আমি যাবনি। ওই 2টি পয়সার লেগে আমি প্রাণ দিতে পারবো না। অগত্যা অভিক আবার হাঁটা শুরু করল। যত নদীর কাছাকাছি এসে পড়ছে তত চারপাশের আবহাওয়া ভারী কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। কুয়াশার ধোঁয়াটে দেওয়াল পেরোতে পেরোতে অভিক যখন নদীর ধারের শেষ বাঁকে পৌঁছয় তখন ওর সারা শরীর ঠান্ডায় অবশ হয়ে এসেছে। বাতাসে নদীর কাঁচা জল আর ভিজে মাটির স্পর্শ, তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ মিশে আসছে চারপাশে, কোনো পচে যাওয়া জিনিসের মতো, কিন্তু কিছুতেই স্পষ্টভাবে চেনা যাচ্ছে না কিসের গন্ধ। হাতের ক্যামেরা বুকে চেপে অভিক ধীরে ধীরে এগোলো ফাঁকা মাঠের মতো বিস্তৃত বালি জমির দিকে। সেখানে অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত দালান, অর্থাৎ ছায়া কুটির। লাল ইঁটগুলো ভেঙে পড়েছে। ভাঙা দেওয়ালে যেন বহু বছরের সময়ের দাগ লেগে আছে। হঠাৎ বাতাস থেমে গেল। নদীর কলকল শব্দ যেন নিঃশব্দ হয়ে পড়ল। অভিক শুনতে পেল খুব কাছ থেকে ফিসফিস করে কারুর কথা বলার শব্দ। অভিক ক্যামেরা অন করে লেন্স ঠিক করতে থাকলো। মনে মনে ভাবল যে এখানে
এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। একে তো ঠান্ডা, তার উপর এই জায়গাটা সত্যিই অদ্ভুত। ছায়া কুটিরের লম্বা দরজা ভেঙে কাঠের অংশ ঝুলে পড়েছে। আলো একদমই নেই, কিন্তু তবুও ঘরের ভেতরটা দেখা যাচ্ছে অস্পষ্ট। হালকা নীলচে আভা ঘেরা কুটিরের ঘর, যেন কুয়াশার নিজস্ব আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। অভিক ধীর পায়ে ভেতরে ঢুকল। মেঝেতে বালির স্তর জমাট বেঁধে রয়েছে, তার উপর অদ্ভুত সব নখের আঁচড়ের দাগ। কিন্তু মানুষের হাতের তো নয়, চওড়া অসম আকৃতির কোনো এক রেখা। দেয়ালে কালো কালি দিয়ে টানা অদ্ভুত সব লেখা, বৃত্ত, মানুষের মতো ছায়া, আর প্রতিটির পাশে ছোট ছোট চিহ্ন আঁকা, যেন কারো নামের আদ্যক্ষর। আর ঠিক তখনই কুটিরের লম্বা ভাঙা দরজা আচমকা হাওয়ার ঝাপটায় বন্ধ হয়ে গেল। অভিকের এবার খানিক ভয় লাগছে। ভাঙা দরজা আপনা আপনি বন্ধ হলো কি করে? অভিক তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে যেতেই দেখল দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কুটিরের নীলচে আভায় স্পষ্ট মুখটা বোঝাও যাচ্ছে না। অভিক খানিক এগোতেই দেখল, এ কি? শিবপ্রসাদ বুড়ো। অভিক বলল, আপনি এখানে? শিবপ্রসাদের ঠান্ডা গলা থেকে উত্তর বেরোলো, বলেছিলাম না রাত নামলে এইদিকে না আসতে। কিন্তু কিন্তু আপনি আপনি এখানে কেন? অভিকের কথা শেষ হওয়ার আগেই কুটিরের ভেতরে বাতাসের পচা গন্ধটা বেড়ে গেল। শিবপ্রসাদ নিচু গলায় বলল, আমি তো বেরোতে পারি না রে, আমি বেরোতে পারি না। 50 বছর জরাই তান্ত্রিককে ছায়ারা যখন নিয়ে গেল, আমি আমি দেখেছিলাম সব ওই কুটিরের ধারের ঝোপটায় লুকিয়ে লুকিয়ে। আমি তান্ত্রিকের সাগরেদ ছিলাম কিনা। সব ঘটনার সাক্ষী একজন করে থাকে, আমিও ওই ঘটনার সাক্ষী ছিলাম। তবে তবে কিছু কিছু খেসারত দিতে হয়নি আমাকে। সেই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য কিছু খেসারত দিতে হয়নি। ছায়ারা আমাকে সেই রাতে ছাড়তো না, যদি না আমি তাদেরকে কথা দিতাম যে আমি ব্যবস্থা করে দেব, আমি ব্যবস্থা করে দেব। শিবপ্রসাদের কথা থামল, কিন্তু অভিক কিছুই বুঝতে পারছে না। সে বলল, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনি নিজে জানেন? শিবপ্রসাদ এবার অভিকের দিকে তাকালো। বুড়োর মুখের রং ঝাপসা ছাইয়ের মতো। হিমশীতল গলায় বুড়ো হাসতে হাসতে বলতে থাকল, যেদিন তান্ত্রিক মরল সেদিন আমিও বাঁচতাম না, যদি না ছায়াদের সঙ্গে। আজ চায়ের দোকানে দেখেই বুঝেছিলাম এই তো আমার শিকার। আজকের মতো আমি নিশ্চিন্ত। এই ছায়া কুটিরে একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। ছায়া ছায়া সব প্রাণ শুষে নেবে, সব প্রাণ। ওই দেখো ওরা ওরা আসছে, ধীরে ধীরে আসছে। জরাই তান্ত্রিক নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে অন্য ছায়াদের ডেকে আনলো। ছেলে তো ফিরলই না, উল্টে আগত ছায়াদের রোষে প্রাণ গেল তান্ত্রিকের। আরে
তখন থেকেই আমি আমি ওই তো ওরা এসে পড়েছে, ওরা এসে পড়েছে, সব ছায়া। শিবপ্রসাদ থামার সঙ্গে সঙ্গে অভিক দেখল ঘরের কোণা থেকে বেরিয়ে আসছে একে একে লম্বা দীর্ঘকায় ছায়া, যাদের কোনো শরীর নেই। অভিকের গলা ভয়ে শুকিয়ে গেছে, পা অবশ হয়ে আসছে। ও প্রাণপণ চেষ্টা করছে কুটির থেকে বেরোনোর জন্য, কিন্তু মেঝেতে বালির আস্তরণের ওপর হুমড়ি খেয়ে পড়া মাত্রই অভিকের চারপাশে জমাট অন্ধকারের মতো ঘিরে ধরল অসংখ্য ছায়া। আর খ্যানখ্যানে গলায় ভেসে আসছে শিবপ্রসাদের সেই হাসি আর কথা। যাক, আজকের মতো মিটল। ছায়া, সব ছায়ারা প্রাণ পেল। ছায়া কুটিরে সব ছায়ারা প্রাণ পেল, সব ছায়ারা প্রাণ পেল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।